আমরা আগের দিন কি পড়েছি যে কংগ্রেস কীভাবে স্থাপিত হলো 1885 স্থাপিত হলো। তার প্রথম প্রেসিডেন্ট কে ছিল, তাই তো? দুটো ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আমাকে করতে হয়, মানে খুব ভালোভাবেই করতে হবে, মানে এগুলো পরীক্ষায় রিপিট হয়। আর একটা জায়গা দেখো, কংগ্রেসের অধিবেশন। যারা সামনে মিসলেনিয়াস দিচ্ছ বা ক্লার্কশিপ দেবে বা ডাব্লিউবিসিএস ইভেন দিচ্ছ, এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পিএসসি নেয়, তো একটু খেয়াল রাখবে ভালো করে। যে পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টের ওপর কিন্তু প্রচুর কোশ্চেন আসবে, এটুকু বলতে পারি। তা প্রতি বছর বছর কংগ্রেস একটা অধিবেশন বসতো, সবাই মিলে বসতো, দিয়ে তাদের কর্মপদ্ধতি কী হবে সেটা আলোচনা করতো, তাই তো? তা আমরা দেখিনি কোন অধিবেশনে কী হয়েছে। প্রথম দেখো অধিবেশনে কী কী গুরুত্ব ছিল। অধিবেশনটা কোথায় হয়েছিল? বোম্বে, 1885। সভাপতিত্ব কে করেছিল? WC ব্যানার্জি। অ্যাকচুয়ালি উচ্চারণটা কী লিখতো ইংলিশে? BONNERJEE, এইভাবে লিখতো, ঠিক আছে? বিও দিয়ে লিখতো। তা প্রথম অধিবেশন, সেখানে সভাপতিত্ব কে করেছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। বেশ। মুসলিম সভাপতি, প্রথম মুসলিম সভাপতি কে ছিল? বদরুদ্দিন তৈয়বজি, ঠিক আছে? কোন অধিবেশন হয়েছিল? মাদ্রাজ। প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ ইউল। কোথায় হয়েছিল? এলাহাবাদ। বেশ। প্রথম মহিলা সভাপতি কে ছিল? ক্যালকাটায় ছিল অ্যানি বেসান্ট, 1917। প্রথম ভারতীয় সভাপতি কে ছিল? সরোজিনী নাইডু। কোথায় ছিল? কানপুর, 1925। প্রথম গ্রাম্য অধিবেশন কোথায় হয়েছিল? ফাইজপুর। সেখানে সভাপতিত্ব কে করেছিল বলো? জওহরলাল নেহেরু। তাহলে প্রথমগুলো আমরা পড়ে নেবো, ঠিক আছে? পড়ে এখানেই মুখস্থ করব। হ্যাঁ, পড়ে মুখস্থ করে আমি কিন্তু ধরবো, পড়ো এটা, ঠিক আছে? আমি আরেকবার বলছি, শোনো ভালো করে, দিয়ে পড়ো। প্রথম অধিবেশন উমেশচন্দ্র ব্যানার্জি। যদি পুরোটা না মনে থাকে, যদি নামটা খুব আনকমন মনে হয়, তাহলে কিন্তু একটা ওয়ার্ড তুই মনে রাখো যেগুলো তোমার খুব কাছের বা মানে কমন মনে হচ্ছে। তাহলে কোনটা মনে রাখবে? ব্যানার্জিটা মনে রাখতে পারো, খুব কমন। উমেশ নামটা যদি মনে না থাকে, ঠিক আছে? WC ব্যানার্জি, তুমি ডাব্লু মনে রাখো, WC মনে রাখো, ঠিক আছে? WC ব্যানার্জি। মুসলিম সভাপতি কে ছিল? বদরুদ্দিন তৈয়বজি, বদরুদ্দিন তৈয়বজি। এই নামগুলো 3-4 বার পড়ো, মুখস্থ হয়ে যাবে, যদি কারোর আগে মানে না পড়া থাকে, ঠিক আছে? একটু আনকমন লাগবে, ঠিক আছে? তাহলে বদরুদ্দিন তৈয়বজি। তুমি বদর বলে মনে রাখো, তাহলে তো বদরুদ্দিন চলে আসবে। বদরটাই কিউ করো, একটা মেন্টাল কিউ করো, যে দেখো পুরো নামটাই চলে আসছে। ব্রিটিশ সভাপতি কে ছিল? জর্জ ইউল। জর্জ ইউল। জর্জ নামটা খুব কমন, তাহলে জর্জ মনে রাখলেই হবে, তবে ইউলটাও আস্তে আস্তে চলে আসবে। মহিলা কে ছিল? প্রথম মহিলা সভাপতি কে ছিল? অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট ছিলেন আইরিশ, তাই তো? ঠিক আছে, তাই জন্য তিনি ভারতীয় নন, তবু হয়েছিলেন। আচ্ছা, ভারতীয় মহিলা সভাপতি কে ছিল? সরোজিনী নাইডু। সরোজিনী চট্টোপাধ্যায়, যিনি পরে সরোজিনী নাইডু হয়েছিলেন বিবাহের পরে, তাহলে সরোজিনী নাইডু। গ্রাম্য অধিবেশন কোথায় হয়েছিল? ফাইজপুর। প্রথম গ্রাম্য অধিবেশন হয়েছিল ফাইজপুরে। কে ছিল সভাপতি? জওহরলাল নেহেরু। মনে থাকবে? বেশ, এটা একটু পড়ে নাও, আমি ধরে নিচ্ছি তারপর। আচ্ছা দেখো, গুরুত্বপূর্ণ অধিবেশন দেখো। 1896 কোথায় হয়েছিল? ক্যালকাটা। আচ্ছা, কি হয়েছিল এখানে দেখো? বন্দে মাতরম গাওয়া হয়। কে গিয়েছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিল। তাহলে 1896 যে অধিবেশনটা হয়, তার একটা গুরুত্ব ছিল কি? সেটা হয়েছিল কোথায়? কলকাতায়। সেখানে তার সভাপতি কে ছিল? রহিমতুল্লাহ সায়ানি। এবার তোমরা সায়ানি ঘোষও বলতে পারো, সেটা আমার কিছু বলার নাই। একটা কমন নাম তোমায় বার করতে হবে, রিলেটেড একটা নাম আমি বলে দিচ্ছি, খুব একটা কমন, এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে, সেই নামটা তুমি মনে রাখতে পারো, রহিমতুল্লাহ। নেক্সট দেখো, তাহলে রহিমতুল্লাহ সায়ানি। কী গাওয়া হয়েছিল? বন্দে মাতরম, ভারতের জাতীয় গীতি। কে গেয়েছিল? রবীন্দ্রনাথ
ঠাকুর। তাহলে আমরা একটা পয়েন্ট বা একটা দেখো আমাদের যে বিষয় তিনটে আমরা পয়েন্ট পাচ্ছি বা তিনটে জিকে এখান থেকে পাচ্ছি, তাই না? 3 থেকে 4টে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা টপিক এখান থেকে পেয়ে যাচ্ছি, কিন্তু মুখস্থ করার জায়গা পেয়ে যাচ্ছি, খেয়াল রাখবে। তারপরে দেখো 1906 সালে কোথায় হয়েছিল? ক্যালকাটাতে। কে সর্বপ্রথম কে করেছিল? দাদাভাই নওরোজি। স্বরাজ কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয়, স্বরাজ কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয়, খুব ইম্পর্টেন্ট জায়গা। 1906 সাল, কারণ এই স্বরাজের পর কি শুরু হয়েছিল? সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলন চলছে, আর বঙ্গভঙ্গ আন্দোলনের সবথেকে বড় অস্ত্র কী ছিল? স্বরাজ আর বয়কট, তাই না? এইগুলো যে এটা বিশাল বড়, মানে সেই স্বদেশি দ্রব্য উৎপাদন করা, সেগুলো ব্যবহার করা একটা ব্যাপার ছিল, আর বয়কট, তুমি বিদেশি দ্রব্য বয়কট করো, একটা প্যাসিভ রেজিস্ট্যান্সের একটা কনসেপ্ট কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। তা প্রথম আগে যে কংগ্রেসের অধিবেশনগুলো হতো, সেখানে কিন্তু এই ধরনের কোনো কিছুই এন্ডোর্স করা হতো না, কারণ অ্যান্টি ব্রিটিশ কোনো পলিসি সেভাবে নেওয়া হয়নি। কিন্তু 1906 সালে এমন একটা পলিসি শিফট দেখা গেল কংগ্রেসের মধ্যে, যেখানে ওরা কি স্বরাজ প্রথমবার কথাটা ইউজ করলো। যে স্বরাজ কথাটা কে করলো? একটা নরমপন্থী লিডার, দাদাভাই নওরোজি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। তাহলে 1906 সাল কোথায় হয়েছিল? ক্যালকাটাতে হয়েছিল। কে ছিল? মানে সভাপতি দাদাভাই নওরোজি। আর এখানকার বিশেষত্ব কি? স্বরাজ কথাটা ব্যবহার হলো প্রথমে, ঠিক আছে? নেক্সট পয়েন্টটা দেখো, 1907 সুরাট অধিবেশন হলো। সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ। বেশ, সুরাট বিভাজন, এখানে ইম্পর্টেন্ট জায়গা কি? সুরাট বিভাজন। আচ্ছা, এখানে সবাই মিসলিনিয়াস ফিল আপ করেছো তো, যাদের এজ হয়ে আছে? দেখো, তাহলে তিনটে পয়েন্ট আমি ব্যবহার করেছি এখানে। 1896 ক্যালকাটা, 1906 ক্যালকাটা, আর 1907 সুরাট, রাসবিহারী ঘোষ আর সুরাট বিভাজন। সুরাট বিভাজন কি হয়েছিল? এখানে নরমপন্থী আর চরমপন্থীর মধ্যে একটা বিভাজন হয় এই অধিবেশনে, ঠিক তো? কারণ কংগ্রেসের দলে যে নরমপন্থীদের কার্যকলাপ ছিল, তারা কি বলতো? যে না, ব্রিটিশদের সঙ্গে এখনও তোমার দ্বন্দ্ব করে লাভ নেই কোনো, কারণ আমরা এখনও এলিজিবিলিটি পাইনি, এখনও সেই দক্ষ হয়নি যে আমরা নিজের স্বাধীনতা পাবো বা স্বরাজ পাবো। ইভেন ডোমিনিয়ন স্ট্যাটাসের জন্য আমরা উপযুক্ত নই, তাই জন্য ব্রিটিশদের দরকার আছে প্রশাসনিক দিক থেকে। ওরা কিন্তু ব্রিটিশদেরকে যে তাড়িয়ে দেবো বা ওদের সঙ্গে কোনো বৈরী মনোভাব রাখবো, সেরকম কিন্তু এই নরমপন্থী লিডারদের কোনো দিনই একটা অভিপ্রায় ছিল না। তা নরমপন্থী লিডার কারা ছিল? দাদাভাই নওরোজি ছিল, ফিরোজ শাহ মেহতা ছিল, ঠিক আছে? তো এরা ছিল। আর চরমপন্থী দলে কারা এলো? তো লালা লাজপত রায় চলে এলো, এরা চরমপন্থী হয়ে গেল, তাই না? বিজি তিলক এলো, বিপিনচন্দ্র পাল এলো, তাই না? ওই তো, তাহলে এরা ছিল চরমপন্থী। তা এরা আসার মধ্যে কী হলো কংগ্রেসে? তখন একটা কংগ্রেসের দ্বন্দ্ব তৈরি হলো তাদের কর্মপদ্ধতি নিয়ে। একদল বলতে লাগলো না, আমরা ব্রিটিশদের ডাইরেক্ট সংঘাত দিতে চাই, আমরা প্যাসিভ রেজিস্ট্যান্স করবো, আমরা ওদের মালপত্র কিনবো না, বয়কট করবো। কিন্তু একদল বললো না, ওদের সঙ্গে কোনো সম্পর্ক খারাপ করে লাভ নেই। এই মতবিরোধ চরমে উঠলো কোথায়? সুরাট অধিবেশনে। এটা হাতাহাতির পর্যায়ে চলে গেল, ঠিক আছে, 1907 সালে। তা তখন ওই সুরাট অধিবেশনে, যেখানে তোমার সভাপতি করেছিল রাসবিহারী ঘোষ, সেখানে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়ে গেল, ঠিক আছে? যারা চরমপন্থী ছিল তাদেরকে বিতাড়িত করা হলো। এবার এই বিতাড়নের দেখবে এই যে সমস্ত ইনসিডেন্টস দ্যাট লিডিং আপ টু দিস সুরাট স্প্লিট, এখানে দেখবে 1902 সালে একটা কী হয়েছিল আমাদের মনে পড়ছে? 1902 সালে একটা অনুশীলন সমিতি হলো। তার মানে যে ভারতবর্ষে যে এস্টাবলিশড এক্সট্রিমিস্ট আন্দোলনগুলো ছিল, সেগুলো অলরেডি শেপ পেতে শুরু করেছিল। তার ফলে কী হলো? তার ফলে হলো যে কংগ্রেস এখান থেকে রেয়াত পেল না। আর কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিল? অ্যালান অক্টেভিয়াম হিউম। তার উদ্দেশ্য কী ছিল? যে ভারতবর্ষের যে সমস্ত মানুষের জন্য ক্ষোভ থাকবে, সেই ক্ষোভগুলো প্রকাশের জায়গা হবে এই কংগ্রেস। ও ভাবতে পারেনি যে এই কংগ্রেসটা একদিন এরকম শেপ নিতে পারে, এই ধরনের যে এক্সট্রিমিস্ট এলিমেন্ট প্রবেশ করতে পারে, ঠিক আছে, বা এই সমস্যা হতে পারে, ঠিক আছে। তা যদিও কংগ্রেস প্রথম দিকে সেই জায়গাগুলোই দেখে এসছে, ব্রিটিশরা যেমন বলে সেই জায়গা দেখে এসছে, কিন্তু পরবর্তীকালে কী হয়েছিল? কংগ্রেসের ভেতরেও তোমার অসন্তোষ তৈরি হচ্ছিল, এবং ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত করে হোক, যে পরবর্তী যার লিডার ছিল তারা কিন্তু কংগ্রেসকে একটা যে মানে বর্তমান মানুষের যে সমস্ত আশা বা চাহিদা, সেই দিকে কিন্তু ওরা চালিত করতে বাধ্য করে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সুরাট স্প্লিটটাকে গুরুত্ব দিয়ে দেখবো। 1907 সালে যেটা হয়েছিল সুরাটে, যেটা হলো অধিবেশনে, একটা কংগ্রেস ভেঙে গেল, এক্সট্রিমিস্ট আর তাদের মডারেটদের মধ্যে একটা বিভাজন তৈরি হলো, চরমপন্থী আর নরমপন্থীদের মধ্যে, ঠিক আছে। সেখানে সভাপতি করেছিল রাসবিহারী ঘোষ। এই তিনটে যে পয়েন্ট বললাম, তিনটে পয়েন্টে যে সমস্ত জিকেগুলো আমার আছে সেগুলো মুখস্থ করে এক্ষুনি
অল্প অল্প করেই করছি, ঠিক আছে? বল, বন্দে মাতরম হয়েছিল কোন অধিবেশনে? ক্যালকাটা। মনোযোগ দে। ক্যালকাটা অধিবেশন সালটা বলো তো, তুমি বলো। বাহ, ভেরি গুড। আচ্ছা, ক্যালকাটা অধিবেশনে, এই শিবা, ক্যালকাটা অধিবেশনে সভাপতি কে ছিল? বাহ, ভেরি গুড। আচ্ছা, বন্দে মাতরম কে গিয়েছিল? বাহ, ভেরি গুড। তুই বল, সুরাট বিভাজনের সালটা বল। 7। বাহ। সুরাট বিভাজনের সময় সভাপতি কে ছিল? হ্যাঁ, রাসবিহারী ঘোষ। বেশ। আচ্ছা, স্বরাজ কথাটা প্রথম ব্যবহার হয় কোথায়, কোন অধিবেশনে? বলো, কোন অধিবেশনে স্বরাজ কথা প্রথম ব্যবহার হয়? ক্যালকাটা। সালটা কত? 1906। আচ্ছা, ক্যালকাটা অধিবেশনে সভাপতি কে ছিল? রানা বল। এই 1906-এর ক্যালকাটা অধিবেশনে সভাপতি কে ছিল? বেশ, ভেরি গুড দাদাভাই নওরোজি। এই 3টে পয়েন্টের মনে থাকছে না? হ্যাঁ, গুলোবে কেন এইগুলো? 1911 ক্যালকাটা অধিবেশন। 1911 ক্যালকাটা অধিবেশন কে ছিল? বিএন ধর। বিএন ধর। ক্যালকাটা অধিবেশন কে ছিল 1911? বিএন ধর। এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমবার জনগণ মন গাওয়া হয়, জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়া হয়েছিল প্রথমবার কোথায়? 1911 ক্যালকাটা অধিবেশনে। বেশ, তাহলে কি বললাম, 1911 কোথায় অধিবেশন হয়েছিল? ক্যালকাটা। কে ছিল সভাপতি? বিএন ধর। কি হয় এখানে? ফার্স্ট টাইম জনগণ মন গাওয়া হয়। ভেরি গুড। 1916 লখনৌ অধিবেশন হলো। 1916 কোথায় হলো অধিবেশন? লখনৌ। ঠিক আছে, এখানে কি হলো? লখনৌ চুক্তি স্বাক্ষর হলো। নরমপন্থী চরমপন্থী একতা তৈরি হলো আবার, ঠিক আছে? যারা চরমপন্থী বলে বেরিয়ে গেছিলো তাদেরকে আবার দলে নিয়ে নেওয়া হলো। তা এখানে কি হলো? এখানে দেখো, সভাপতি হলো এসি মজুমদার। এখানকার সভাপতি কে ছিল? এসি মানে অম্বিকাচরণ মজুমদার, ঠিক আছে? আচ্ছা, লখনৌ চুক্তি কিন্তু স্বাক্ষর হলো, খেয়াল রাখবে। 1916, তাহলে 1911, 1916, 1907, তাহলে এই সালগুলো যেন মনে থাকে পরপর, যে 1911 কী হলো? ক্যালকাটা অধিবেশন হলো। সেখানে কে ছিল? বিএন ধর। কী হলো? জনগণ মন গাওয়া হলো। 1916 কী হলো? লখনৌ। সেখানে লখনৌ চুক্তি হলো। আর কি হলো? নরমপন্থী চরমপন্থী একতা। আমরা কি পড়বো এখানে? 1911 ক্যালকাটায় বিএন ধর প্রথমবার জনগণ মন গাওয়া হয়। 1916 লখনৌতে সভাপতি ছিল এসি মজুমদার। লখনৌ চুক্তি স্বাক্ষর হলো। নরমপন্থী চরমপন্থী আবার একতা তৈরি হলো। 1924 বেলগাঁও। 1924, খেয়াল রাখবে, বেলগাঁও। 3টে সাল পড়েছি, 1911, 1916, 1924। 1911 কোথায় হয়েছিল? কলকাতা। 1916 কোথায় হলো? 1924 কোথায় হলো? বেলগাঁও। বেলগাঁও কি হলো? ওই বেলের মতো মাথায় একটা লোক, কিন্তু সে সভাপতি হলো। তার মাথাটা হচ্ছে বেলের মতো। তার নাম কি? মহাত্মা গান্ধীজি, ঠিক আছে? মহাত্মা গান্ধী। দেখো, তারপর আসছে 1929 লাহোর। লাহোরে কে সভাপতি ছিল? জওহরলাল নেহেরু। কি হয়েছিল? পূর্ণ স্বরাজ পাস করে। পূর্ণ স্বরাজ পাস করেছিল। সভাপতি কে ছিল? জওহরলাল নেহেরু। কি করেছিল? পূর্ণ স্বরাজ পাস করেছিল, খেয়াল থাকে। 1929। তাহলে আমরা 4টে পয়েন্ট পড়েছি, পরপর 4টে সাল পড়েছি। বলো 4টে সাল কি কি? রানা, একজনও বলো যে। 11, 16, 24, 29 অধিবেশনগুলো কোথায় কোথায় হয় মনে আছে ক্রোনোলজিক্যালি? আমি বুঝতেই পারলাম না কোথায় কোথায়। ক্যালকাটা প্রথমে, 16তে লখনৌ, 24-এ বেলগাঁও, আর 29-এ লাহোর। সভাপতিগুলো কে ছিল? 11 কে ছিল? ধর। 16 এসি, 24-এ বেলগাঁওয়ে গান্ধী, আর
29-এ জওহরলাল নেহেরু। কি কাজ হয়েছিল এখানে? 11তে জনগণমন গাওয়া হলো, 16তে একত্রীকরণ, ঠিক আছে। আর 16-র সভাপতি বলিনি, মজুমদার এসি, আমি বললাম এসি বলেছি, আছে ঠিক আছে। 16তে লখনৌ চুক্তি স্বাক্ষর, আর নরমপন্থী চরমপন্থী এক। 24-এ তো কিছু হয়নি এখানে ঘটনা। 29-এ কী হলো? পূর্ণ স্বরাজ পাস হলো, পূর্ণ স্বরাজ পাস হলো। বেশ ঠিক আছে, তাহলে 4টে আমরা পয়েন্টের ওপর ধরে নেবো এবার। বেশ, হাত তোলো, কে ফার্স্টে বলবে? বেশ, তোমার ধরেছি একটা পূজা, একটা ধরি নাই। আমার এই সাইডে যারা আছেন আমি ঠিক ঠিক দেখতে পাচ্ছি ওদেরকে। প্রীতম পাল বল, 1916 সালে কোথায় অধিবেশন হয়েছিল? বারে, ভেরি গুড। তুই বল, আবার দেখছে বল, তুই বল 1911 সালে কোথায় হয়েছিল? 1911 সালে কলকাতা। বাহ, ভেরি গুড। তুই বলো 1924-এ কোথায় হয়েছিল? সে কি 1929-এ? বেশ, আচ্ছা অপর্ণা বলো, এই নরমপন্থী চরমপন্থী ঐক্য 16, ঠিক 1916। এই বেশ, সভাপতি কে ছিল? বেশ, এসি মজুমদার। তুমি বলো 1929-এ সভাপতি কে ছিল? বল, ঠিক আছে। একটু প্রথম আসছে তো, আজ প্রথম দিন একটু অসুবিধা হবে, ঠিক আছে, আস্তে আস্তে ইয়ে ঠিক হয়ে যাবে। ক্লাসে মন দেওয়াটা একটু ম্যাটার করে যায়, ঠিক আছে। এইভাবে ক্লাস তুমি পাবে না কোথাও, এই মুখস্থ করি তুমি বাড়ি পড়াও তোমাকে। এই জিৎ, বিশ্বজিৎ তুমি বলো। আচ্ছা, লখনৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল কাদের মধ্যে? এই কবে, কত সালে, কত সাল বলছি, কোথায়, কোন অধিবেশনে? সাল, সভাপতি বারে ছিল। আচ্ছা, 1911-য় কি এর ইভেন্ট কি ছিল? হ্যাঁ হ্যাঁ, সভাপতি কে ছিল? আচ্ছা, বিএন ধর ছিল। কোথায় অধিবেশন হয়েছিল? ক্যালকাটা। বাহ, ভেরি গুড। আচ্ছা বলো, বেলগাঁও অধিবেশন কোথায় হয়েছিল, কবে হয়েছিল? এখানে কে সভাপতি ছিল? বেশ, ঠিক আছে। এই রনি, তুই বল 1929-এ অধিবেশনটা কোথায় হয়েছিল? লাহোর। বাহ, এই তো। তবে এটা দুবার ধরেছি, বেশ। আচ্ছা, এখানে কি পাস হয়েছিল? পূর্ণ স্বরাজ, ভেরি গুড। এই ছেলেটা ক্লাস কেমন মন দিচ্ছে, নতুন ছেলে তাই না? এরকম মন দে, শুভম মতো এই ভালো পড়া, মানে ক্লাসে মনোনিবেশ করে। ক্লাসে যতটা মন দিবি বাড়ি গিয়ে ততটা কম পড়তে হবে, আর ক্লাসে মন না দিলে সেই জায়গায় তৈরিও হবে না, আর তো বাড়ি গিয়েও পড়াটা রেডি হবে না, ঠিক আছে। আর আমি সেম জিনিস বই থেকে তুলে দেবো, দেখবি 1 মাস লেগে যাবে তো মুখস্থ করতে। 1 মাস লাগবে না, মোটামুটি 3-4 দিন লেগে যাবে, এই যে প্যাসেজগুলো আছে এখানে। তারপর দেখো 1938 হরিপুরা, খুব ইম্পর্টেন্ট জায়গা, হরিপুরা কংগ্রেস। হরি মানে তো ভগবান নাকি, তাহলে বাঙালিদের যে ভগবান সুভাষচন্দ্র বসু, সে কী হলো এই অধিবেশনে সভাপতি নির্বাচিত হলো, তাই না? কংগ্রেস সভাপতি নির্বাচিত হলো। আর কি হলো? জাতীয় পরিকল্পনা কমিটি স্থাপিত হলো, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, এটা স্থাপিত হলো, ঠিক আছে। তাহলে দুটো ইভেন্ট কিন্তু এখানে আমার গুরুত্বপূর্ণ। হরিপুরা সালটা খেয়াল রাখবে, 1938, সেখানে কি হলো? সুভাষচন্দ্র বসু নির্বাচিত হলো, আর জাতীয় পরিকল্পনা কমিটি সেখানে স্থাপিত হলো, ঠিক আছে। তাহলে 4টে ইভেন্ট কিন্তু আমার ইম্পর্টেন্ট, বা 4টে টপিক কিন্তু এখানে আমি বের করে নিয়ে আসতে পারি। 1938-এ কী হচ্ছে? হরিপুরা কংগ্রেস অধিবেশন হচ্ছে, সুভাষচন্দ্র বসু। আর একটা জিনিস মনে রাখবে, হরি মানে ঈশ্বর ছিল বাঙালি ঈশ্বর, সুভাষচন্দ্র বসু, এই জিনিস দুটো খেয়াল রাখবে। 38 সাল, আর কী হয়েছে? ন্যাশনাল পরিকল্পনা কমিটি বা জাতীয় পরিকল্পনা কমিটি স্থাপনা হলো। তাহলে 4টে কিন্তু ইভেন্ট বা 4টে পয়েন্ট আমি কিন্তু বার করতে পারছি এই একটা জায়গা থেকে, বা 4টে টপিক আমি বার করতে পারছি, এটা খেয়াল রাখবে।
তারপর কি ছিল 1939-এ হলো ত্রিপুরী অধিবেশন। এখানেও কিন্তু ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের কি হলো, মতনৈক্য দেখা দিল, ঠিক আছে, মতের অনৈক্য দেখা দিল। কার সাথে? গান্ধীজির সাথে। গান্ধীজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে গিয়ে একজনকে দাঁড় করালো, সেটাকে পট্টভি সীতারামাইয়া। এবার গান্ধীর ইলেক্টেড একটা এন্টিটিকে হারিয়ে দিল। কে হারালো? সুভাষচন্দ্র বসু হারিয়ে দিল। তাহলে বুঝতে পারছো তার পপুলারিটি কেমন ছিল, জনপ্রিয়তা। গান্ধী মানে তখন তার প্রাইম সময় চলছে, ঠিক আছে, আর প্রাইম। কদিন আগেই তোমার সেই 1935 তোমার আন্দোলন শেষ করেছে, হ্যাঁ, আর প্রাইম টাইম চলছে একবারে। কিন্তু তারপরেও কি হলো, তারপরেও সে গান্ধী যে এন্টিটি ছিল, যাকে খাড়া করেছিল গান্ধী, তাকে হারিয়ে দিল পট্টভি সীতারামাইয়াকে। কিন্তু আলটিমেটলি কী করলো, তিনি পদত্যাগ করলেন, ঠিক আছে, সুভাষচন্দ্র পদত্যাগ করলেন, দিয়ে নিজস্ব একটা দল তৈরি করলেন। সেই দলের নাম কি? ফরওয়ার্ড ব্লক, ঠিক আছে, এখনও আছে দলটা। দেখবে সিংহ না বাঘের একটা ছবি আছে, লাল পতাকা। তাহলে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন, আর কি হলো, সেখানে ওই যে ভয়েড সৃষ্টি হলো, যে সুভাষচন্দ্র বসু পদত্যাগ করেছে, সেখানে নতুন একজন সভাপতি হলো। তার নাম কি? তার নাম হচ্ছে বাবু রাজেন্দ্র প্রসাদ। কী নাম? ঠিক আছে, এটা আমি এখানে দিইনি, কিন্তু খেয়াল রাখবে, এটা পরীক্ষায় দেয় মাঝে মাঝে। আমি শুধুমাত্র এখানে সেইগুলোই দিচ্ছি যেগুলো খুব পরীক্ষায় আসে, আর বাকিগুলো আমি বলে দিচ্ছি, একটু খেয়াল রাখবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 1939-এ কোথায় হলো? ত্রিপুরী। তাহলে হরি থেকে কথা মনে রাখবে, হরিপুরা মানেই হচ্ছে ঈশ্বরের ব্যাপার, তার মানে সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। সেখানে কি হলো, সেই অধিবেশনে এনটিএ এনপিসি যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি হলো, ঠিক আছে। 29-এ কী হলো, 39-এ কী হলো, ত্রিপুরী অধিবেশন হলো। সেখানে গান্ধী যে এনটিটি পট্টভি সীতারামাইয়া, সেখানে হারিয়ে দিলেন সুভাষচন্দ্র বসু। দিয়ে তারপর কী করলেন, তিনি পদত্যাগ করলেন, দিয়ে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করলেন, ঠিক আছে। পরের পাতায় চলে এসে 1901 সালে ক্যালকাটা অধিবেশন হলো। দিন শাহ ওয়াচের সভাপতি হলো। দক্ষিণ আফ্রিকার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমবার কংগ্রেসের প্ল্যাটফর্মে আগমন। তাহলে প্রথমবার কংগ্রেসের প্ল্যাটফর্মে কে আগমন করেছিল? এটা কিন্তু দিইনি, হ্যাঁ, গান্ধী, এটা হবে গান্ধী, ঠিক আছে। গান্ধী কংগ্রেসের প্ল্যাটফর্ম প্রথমবার এসেছিল 1901 সালে, ক্যালকাটা অধিবেশন সেটাও ছিল। বেশ, 1929-এর লাহোর অধিবেশনে নির্বাচিত হয়। বেশ, এটা আমি পরে আসছি, আমি আগের এই 3টে পয়েন্ট আমি করিনি। 1938, 1939 আর 1901, হ্যাঁ, 1938, 1939 আর 1901 খেয়াল রাখো। বেশ, এই 1938-এ কোথায় অধিবেশন হয়েছিল বল? হরিপুরা। কে ছিল সভাপতি? আচ্ছা, বেশ। ত্রিপুরী কংগ্রেস অধিবেশন কত সালে হয়েছিল? হ্যাঁ, 39, ঠিক আছে। এই অধিবেশনে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে কে দাঁড়িয়েছিল? বেশ, ঠিক আছে। আর 1901 সালে কি হয়েছিল? গান্ধী প্রথম কোথায় এসেছিল? কংগ্রেসের প্ল্যাটফর্মে এসেছিল, ঠিক আছে। চলে এসো 1929-এ চলে এসো। এই লাহোর অধিবেশন নির্ধারিত হয়, ঠিক আছে। লাহোর অধিবেশন নির্ধারিত হয় কি? 26শে জানুয়ারি 1930 সাল স্বাধীনতা দিবস হিসেবে পালিত হবে। সেই জন্য কি 26শে জানুয়ারি কী ধরা হয়েছে? আমাদের প্রজাতন্ত্র দিবসটাকে আমরা পালন করি। বেশ, তারপরে করাচি অধিবেশন 1931, বল্লভভাই প্যাটেল সভাপতি হয়। মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক কর্মসূচি গৃহীত হয়, ঠিক আছে। 1929 আর 1931। 1929 কী হলো? লাহোর অধিবেশন নির্ধারিত হলো। 26শে জানুয়ারি 1930 সাল স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। করাচি অধিবেশনে কী হলো? 1931, বল্লভভাই প্যাটেল সভাপতি হলো। মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক কর্মসূচি গৃহীত হলো, ঠিক আছে। এই দুটো পয়েন্ট আমরা দেখে নেব। তাহলে না না, প্রণয়ন করা হয়েছিল সংবিধান, ঠিক আছে। গৃহীত হয়েছিল 26শে নভেম্বর, প্রণীত হয়েছিল 26শে জানুয়ারি। 49-50, এটা মনে রাখবে। বেশ, ধরে নিচ্ছি। বল, প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটাকে? বেশ, ঠিক আছে। মৌলিক অধিকার জাতীয় অর্থনৈতিক কর্মসূচি, এটা কোন অধিবেশনে গৃহীত হয়?
করাচি অধিবেশনে, ঠিক আছে। এই করাচি অধিবেশনের সভাপতি কে ছিল? একদম, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা এইটা শেষ করে ফেললাম অধিবেশনটা, ঠিক আছে। আমরা নেক্সট পেজে মুভ করে যাব। মলে মিন্টো রিফর্মস বা ভারতীয় কাউন্সিল আইন। আচ্ছা, কী আছে? লর্ড মন্টে ভারত সচিব ছিল, আর মিন্টো ছিল ভাইসরয়। মিন্টোকে কী বলা হয়? ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট, বা সাম্প্রদায়িক যে ভোটাভুটি হয় সেইটাকে তোমার কী ছিল, তার জনক বলা হতো মিন্টোকে। কেন্দ্রীয় আইন পরিষদের, দেখো এই টপিকগুলো বা এগুলো না পড়লেও পড়তে পারো, ঠিক আছে। যদি ইচ্ছা থাকে তাহলে পড়ো, যারা বিশেষ মেন্স দেবে তাহলে ডিটেলসে যেতে পারো, আর না হলে কিন্তু পড়ার দরকার নেই। এই কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য 16 থেকে 60 করা হয়, ঠিক আছে। ইচ্ছা হলে পড়ো, না হলে দরকার নেই। মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী, ঠিক আছে। এটাই সব থেকে বড় মানে যে ফিচার ছিল এই 1909-এর মলে মিন্টো রিফর্ম, সেটা ছিল মুসলিমদের জন্য, আমি একটু আগেই বললাম যে পৃথক নির্বাচন মণ্ডলীর ব্যবস্থা করা। বেশ, সদস্যদের বেশ এটাও দরকার নেই। আমি যেগুলো পড়াচ্ছি না সেগুলো তোমাদের নিজস্ব ডিসক্রিপশন থাকলো, তোমরা চাইলে পড়তে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু মানে পিএসসি কোশ্চেন দেয় না বলবো না, পিএসসি কিন্তু কোশ্চেন দেয়, তবে মেন্সে গিয়ে ডাব্লিউবিসিএস মেন্সে বা তোমার মিসেলেনিয়াসে কিন্তু এগুলো টুকটাক দেয়, তাই এইগুলো পড়বে না মিসেলেনিয়াসে, মেন্সে দিলে দিতে পারে। আচ্ছা, বাজেট বা জনস্বার্থ বিষয়ক প্রস্তাব পেশ করার সুযোগ পেলেও ভোটাধিকার ছিল না। বেশ, লাস্টে দেখো একটা পয়েন্ট আছে যে এক্সিকিউটিভ কাউন্সিলে ভারতীয় নিয়োগ হয়েছিল প্রথম, সেটাকে এসপি সিনহা প্রথম ভারতীয় হিসাবে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে আইন সদস্য হিসাবে যোগ দেয়। এসপি সিনহা, কথাটা খেয়াল রাখবে, এসপি সিনহা প্রথম আইনসভার সদস্য হিসাবে এক্সিকিউটিভ কাউন্সিলে যোগ দেয়, ঠিক আছে। এসপি সিনহা, তাহলে আমি 3টে পয়েন্ট এখান থেকে করবো। 1909 মলে মিন্টো রিফর্মস, মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী, আর হচ্ছে কি যে এসপি সিনহা হচ্ছে তোমার এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম যোগদান করে, আর একটা হচ্ছে কি দেখো বাজেট বা জনস্বার্থ বিষয়ক প্রস্তাব পেশ করার সুযোগ পায়। বেশ, এই 4টে পয়েন্ট পড়ে নাও। আচ্ছা, এই 4টি ধরে নিচ্ছি আমি, কেমন? বেশ, বলো দেখি, মলে মিন্টো রিফর্ম কবে পাস হয়? 1909, ঠিক আছে। আচ্ছা, তুমি বলো পূজা, কাটোয়ার পূজা, তুমি বলো যে এই মলে মিন্টো রিফর্মসের যে মুখ্য বৈশিষ্ট্য কী ছিল? পৃথক নির্বাচন মণ্ডলী, ভেরি গুড। আচ্ছা, আইনসভার প্রথম ভারতীয় সদস্য যে এক্সিকিউটিভ কাউন্সিল যোগদান করেছিল কিনা? এসপি সিনহা, ভেরি গুড, ঠিক আছে। এই 3টে পয়েন্টকে খেয়াল রাখবে, হ্যাঁ, এটাই 3টে খুব ইম্পর্টেন্ট। আর বাকি যা পয়েন্টগুলো আছে তোমরা কিন্তু কনসেপ্ট বিল্ড আপের জন্য পড়ে রাখো। আমি কিন্তু কোশ্চেন খুব একটা পাই না এখান থেকে, পাইনি, আমি যতগুলো পরীক্ষা দিয়েছি সেভাবে কোশ্চেন আমি পাইনি। মহারাষ্ট্রের বিপ্লব, 1897 সালে চাপেকর ভ্রাতৃদ্বয় পুনের প্লেগ কমিশনার ডাব্লিউ.সি. র্যান্ডকে হত্যা করেছিল। পুনের প্লেগ কমিশনার ডাব্লিউ.সি. র্যান্ডকে হত্যা করেছিল 1897 সালে। কে করেছিল হত্যা? চাপেকর ভ্রাতৃদ্বয়। এটাই ছিল ভারতের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। ভারতের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড কী ছিল? বল বল, ভারতের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড কী ছিল? কারা হত্যা করেছিল? তার নাম কি? এই যে এটা কি দিচ্ছি, এটা কি দিচ্ছি? চাপেকর, ঠিক। এই যে আমি চাপ দিচ্ছি, সেই চাপ থেকেই চাপেকর। কাকে হত্যা করলো? ডাব্লিউ.সি. র্যান্ডকে। এটাই ছিল কি ভারতবর্ষের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। তারপর 1904 অভিনব ভারত, সেটা তৈরি করলো কে? ভিডি সাভারকার ও গণেশ সাভারকার। ভিডি সাভারকার আর গণেশ সাভারকার। আগের নাম কি ছিল? মিত্র মেলা। আগের নাম কি ছিল? মিত্র মেলা। 1909 সালে অনন্ত কানহারের দ্বারা নাসিকের ম্যাজিস্ট্রেট এএমটি জ্যাকসন হত্যা হলো। 1909-এর অনন্ত কানহারের দ্বারা নাসিকের ম্যাজিস্ট্রেট এএমটি জ্যাকসনের হত্যা হলো। তাহলে 1909-এর হত্যাকাণ্ড হয়েছিল, কে করেছিল? অনন্ত কানহারে, ঠিক আছে। বেশ, কাকে হত্যা করেছিল? নাসিকের ম্যাজিস্ট্রেট এএমটি জ্যাকসন। এএমটি জ্যাকসন,
ঠিক আছে, এবার এর দায়টা চেপেছিল কিন্তু সাভারকারের ওপরে। এই ওই জন্য সে দ্বীপান্তর হয়েছিল। তারপর বাসুদেব বলবন্ত ফাড়কে ভারতীয় সশস্ত্র বিদ্রোহের জনক বলা হয়, খুব ইম্পর্টেন্ট জায়গা। ভারতীয় সশস্ত্র বিদ্রোহের জনককে বাসুদেব বলবন্ত ফাড়কে। তিনি কি করেছিলেন? রামসী উপজাতিদের নিয়ে সশস্ত্র বাহিনী গঠন করেছিলেন। কাদের নিয়ে? রামসী উপজাতিদের নিয়ে একটা সশস্ত্র বাহিনী গঠন করেছিলেন। কাদের নিয়ে? রামসী উপজাতিদের নিয়ে। ঠিক আছে, মনে থাকবে। বলো কি উপজাতি? রামসী। ঠিক আছে, কে নামটা কি বললাম? যে লোকটার নাম বললাম, বলো। বাসুদেব, কমন নাম বলবন্ত ফাড়কে। তার বাসুদেব কথা মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে 1897 একটা হত্যাকাণ্ড হচ্ছে, 1904 একটা সংগঠন প্রতিষ্ঠা হচ্ছে, আর তারপরে কি হচ্ছে? 1909 অনন্ত কানহারে একজনকে হত্যা করছে। ঠিক আছে, তাহলে মহারাষ্ট্র বিপ্লবটা পুরো পড়ে নাও, ধরে নেবো দিয়ে। তাহলে বাংলার বৈপ্লবিক কার্যকলাপ কি একটু দেখে নাও। অনুশীলন সমিতি 2, 6 হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি। 1902 প্রতিষ্ঠা করলো কে? পুলিন বিহারী দাস। সরি ভুল বললো, প্রমথানন্দ মিত্র আর পুলিন বিহারী দাস। যুগান্তর গোষ্ঠী 1906 বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত। মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা। এই ইতালির একটা আন্ডারওয়ার্ল্ড গোষ্ঠী আছে, তার নাম মাফিয়াসা বলা হয়, মাফিওসো বলা হয়, মাফিয়াসা নয়, মাফিওসো। তাই তো নাম শুনেছো? মাফিয়া কথাটা এসছে ওখান থেকে। এরা ছিল ইতালি সিসিলি প্রদেশের একটা মানে একটা আন্ডারওয়ার্ল্ডের সংগঠন। ওরা কি করে? ওরা তোমার সে অলিভ অয়েলের চোরাচালান এক সময় করে বিরাট পয়সা করেছিল। ঠিক আছে, সেই মাফিয়া তন্ত্র তোমার পরবর্তীকালে এতেও দেখতে পাই আমরা। ওই আমেরিকাতেও এসেছিল, যখন ইতালিয়ান মাইগ্রেন্টসরা এখানে চলে আসতে লাগলো আমেরিকাতে, সেই এরা মাফিয়া নেটওয়ার্ক তৈরি করেছিল। তাই এদের একটা ব্যাপার আছে, এদের অ্যালিজিয়েন্স কী করে দেখাতে হতো জানো? এরা কীভাবে অ্যালিজিয়েন্স দেখাতো? এরা সে হাত কেটে তোমার সে রক্ত দুঃখটা দিয়ে কাগজের ওপর সেখানে বন্ড লিখতো, দিয়ে অ্যালিজিয়েন্স দেখাতো। ঠিক আছে, সেই লেভেল অ্যালিজিয়েন্স কিন্তু এই অনুশীলন সমিতি হতো। মা কালীর কাছে হাত কেটে রক্ত দিতে হতো। ঠিক আছে, তাহলে আমাদের বাঙালিরা ছিল এরকম পৌরুষ ছিল বাঙালিদের, ভাবা যায়? আমি পৌরুষ মানে কিন্তু এটা আমি ইন জেনারেল ব্যবহার করছি, সেখানে কিন্তু শুধু পুরুষদের মধ্যেই পৌরুষ সেটা ব্যবহার করছে না, মহিলাদেরও ছিল। আর এখন কি করছে? মেয়েরা এই ছেলেরা রানার মতো এখন টিকটক করছে, কোমর দুলিয়ে নাচছে। এই তো বাঙালিদের অধঃপতন, তাই না? আমাদের তাই এটা কিন্তু অধঃপতন। সে এক সময় যে পুরুষ ছিল, বাঘা যদি সব বাঘের সঙ্গে লড়াই করছে খালি হাতে, বাঘটাকে মেরেও দিচ্ছে। আর এখন বর্তমানে কি হচ্ছে? এখন সামনে কুকুর এলা মাথায় হাত বুলে বিস্কুট খাওয়াচ্ছে, দিয়ে কামড়িয়েছে, জলাতঙ্ক হয়ে মারা যাচ্ছে। এই তো অধঃপতন চলে এসছে। বেশ, ঠিক আছে। আর কি করছে? আর তোমার রাত্রেবেলা হলে ওই স্ট্যাটাস দিচ্ছে, আমি একজন পথিক, এই সব স্ট্যাটাস। ঠিক আছে, পাল্টাতে হবে নিজেকে। সেন্টিমেন্টের আবার কি জায়গা? এই পৃথিবী খুব কঠিন জায়গা, ঠিক আছে? সেন্টিমেন্টের কোনো জায়গা নেই এখানে, ইমোশনের লেস জায়গা আছে, প্র্যাকটিক্যাল হতে হবে লাইফে। দেখো, তাহলে অনুশীলন সমিতি প্রতিষ্ঠাকে করে বলো। রিয়া অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করে। এক থাপ্পড় দেবে এবার গিয়ে, বলো সালটা বলো। তুই বলো। ঢাকার অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করে। তোমার যেটা আমি তোমার ধরছি সেটাই পারছো না। পুলিন বিহারী দাস। ঠিক আছে, আচ্ছা। যুগান্তর গোষ্ঠীর সালটা বলতো। যুগান্তর গোষ্ঠীর সাল হচ্ছে 1906। বাহ, ভেরি গুড। এই তো পারছিস তো, তবে ভয় পাচ্ছিলি কেন? বেশ, এই যুগান্তর যে গোষ্ঠী তৈরি হয়েছিল তার কে ছিল? সব মানে কারা প্রতিষ্ঠা করেছিল? বারীন্দ্র আর ভূপেন্দ্র। ঠিক আছে, বেশ। তারপর চলে এসো। আচ্ছা, থাকবে এটুকুই, বেশ, এটুকুই থাক।